পাঁচ মিশালিং আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আমাদের নজর রয়েছে পশ্চিম এশিয়ায়, তার কারণ হয়তো ভাবা গিয়েছিল পশ্চিম এশিয়ায় কিছুটা হলেও শান্তি ফিরবে, স্বস্তি ফিরবে, কিন্তু সেই স্বস্তি ফিরল না। যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা 6 ঘন্টার মধ্যে যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন থেকে বিরতি ঘোষণা করে যাচ্ছেন আমেরিকা থেকে যে পশ্চিম এশিয়ায় নাকি আর যুদ্ধ হবে না, তিনি আবার বলে দিলেন না, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ইরান, দুই দেশই এবং দুই দেশের ভুলেই যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে, আবার সেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। অর্থাৎ তার এই যুদ্ধবিরতি কেউই মানেনি, কেউই পাত্তা দেয়নি। আচ্ছা, ট্রাম্প কি বললেন ট্রাম্প? আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য রয়েছে, বলতে পারবেন অয়ন? এটাই সব থেকে বড় প্রশ্ন যে কাতারে পরপর হামলা হলো, ইরান হামলা চালালো এবং তাতে কাতার দাবি করলো যে মিসাইল গুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। আমেরিকার সেনা ঘাঁটির ওপরে হামলা চালানো হলো, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে অতনু তুমি কাল রাত থেকে তুমি এই খবরের সঙ্গে আছো, জানো যে ট্রাম্প একদম যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন এবং তারপরে তিনি সদর্থে ঘোষণা করলেন যে ইসরায়েল এবং ইরানের সঙ্গে সহমত পোষণ করেছে দুদেশ এবং দুদেশ সহমত পোষণ করবেই যুদ্ধবিরতি ঘোষণা করছি। এবং তারপরে আমরা দেখলাম ইসরায়েলও হামলা চালিয়েছে, ইরানও হামলা চালিয়েছে, ইরানের হামলাটা প্রকটভাবে উঠে এসেছে আমরা দেখেছি। এবং সেই অবস্থাতে আজকে তিনি বললেন যে তিনি ক্ষুব্ধ, তিনি অসন্তুষ্ট, ইসরায়েলকেই বেশি বকাবকি করলেন, ইসরায়েলকে বললেন যে এটা আমি খুব প্রচন্ড ক্ষুব্ধ ইসরায়েলের ওপরে, ইসরায়েল কেন হামলা চালালো, এবং ইসরায়েলকে এটা কি অনুরোধ করেছেন যে আর যেন, তিনি বললেন, পরিষ্কার বললেন, ইসরায়েলকে বললেন যে নির্দেশ দিলেন ইসরায়েলকে, নেতানিয়াহুর সঙ্গে কথা বললেন যে আর যেন কোনো বোমা না হয়, মিসাইল হামলা না হয়। এবং এই মুহূর্তে যা জানছি আমরা বিভিন্ন সূত্রে খবরে অতনু, যে নেতানিয়াহুর সঙ্গে তার কথোপকথন হচ্ছে, এখন ট্রাম্পের কথা চলছে এবং ইসরায়েলকেই বেশি দোষ দিলেন আজকে। তারপরে বললেন, ইরানকে বললেন ইরানের অবস্থা সব সঙ্গীন করে দিয়েছি আমরা, ইরান আর হামলা চালাবে না এটা আশা করি, কিন্তু ইসরায়েলকে বলছি আর যেন হামলা চালানো না হয়। এবং শুধু তাই নয়, তিনি ইসরায়েল থেকে যে আমেরিকার বিমান পাইলট, সেই পাইলটদেরকে অভিনন্দন জানালেন, সেই আমেরিকান পাইলটদের আবার দেশে ফিরিয়ে নেওয়ার কথা বললেন। মানে আমেরিকা বলছে আমরা আর এই যুদ্ধে নেই, কিন্তু সত্যি অতনু যুদ্ধবিরতি কি হলো আর যুদ্ধ কি থামলো আদৌ? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন অতনু। এখান থেকে একটা বিষয় আমার মাথায় আসছে, আমি এই বিষয়ে একটু কথা বলতে চাইছি তোমার সঙ্গে। যে দেখো, গতকাল যে হামলা চালিয়েছে ইরান, সেই হামলা তার মানে কাতারে কত বড় আঘাত এনেছে। যে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস বলা হয়, যেখানে 10,000 সোলজার রয়েছে আমেরিকার, সেখানে এত বড় আঘাত আনতে পেরেছে ইরান। যদিও আমেরিকা জানাচ্ছে যে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সত্যি তো এমন একটা হামলা চালিয়েছে যার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল আমেরিকা স্টেটমেন্ট দিচ্ছে সিজ ফায়ার হয়ে যাক, এবং তারপর এখন আবার বলছে কেউ সিজ ফায়ার মানছে না। তার মানে হামলা অভিঘাত মারাত্মক। অতনু এটাই আমরা আলোচনাও করছিলাম অফিসের মধ্যে, যে আমরা ডেস্কে আলোচনা করছিলাম যে হয়তো আমরা জানতেও পারবো না, জানা সম্ভব নয়, আমেরিকা তাদের বিরাট দাদাগিরি গোটা দেশে গোটা বিশ্বে হচ্ছে সব থেকে শক্তিশালী রাষ্ট্র, সেই রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে সেটা তো আমেরিকা স্বীকারও করবে না, আমরাও জানতে পারবো না। কিন্তু এটা কি অনুমান করা যায় না যে কাতারে ওই রকম তুমি যেটা বললে গুরুত্বপূর্ণ এয়ারবেস, গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি, সেই সেনাঘাঁটিতে ইরান হামলা চালিয়ে দিল। আমেরিকা যেহেতু 3টে পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইরানের, তারপরে পাল্টা প্রত্যাঘাত হিসেবে যেভাবে হামলা চালালো, সেখানে কি কিছু ক্ষয়ক্ষতি হয়নি আমেরিকার? আর তারপরে আমেরিকার পক্ষে এটা সহ্য করা সম্ভব? ট্রাম্পের পক্ষে, আমেরিকানদের পক্ষে যে আমাদের উপরে হামলা চালালো আর আমরা হামলা চালাবো না, তার জায়গায় যুদ্ধবিরতি ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এতটা সরলীকরণ করা বোধহয় সম্ভব নয় যে কেন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছে, কেন ট্রাম্প রেগে যাচ্ছেন। অয়ন, প্লিজ সঙ্গে থাকো, আমি একবার শুনবো ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প কি বললেন শুনবো। Israel, as soon as we made the deal, they came out and they dropped a load of bombs, the likes of which I've never seen before. I'm not happy with Israel. You don't go out in the first hour and just drop everything you have on them. So I'm not happy with them. I'm not happy with Iran either. But I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that.
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড আমার সঙ্গে রয়েছে। মৈনাক, একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। আমরা অনেক রকম সিজফায়ার দেখেছি, অনেক রকম সিজফায়ারের কথা শুনেছি আমরা, যুদ্ধবিরতি। এ কেমন যুদ্ধবিরতি যেখানে যেখানে ট্রাম্প বলছেন যে একটা দেশ 6 ঘন্টা সময় দেওয়া হলো তাকে যেন যুদ্ধবিরতি ঘোষণা করে, আরেকটা দেশকে 12 ঘন্টা সময় দেওয়া হলো যে প্রথম ইরান যুদ্ধবিরতি ঘোষণা করার পর 12 ঘন্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করবে। এরকম একটা পরিস্থিতিতে দুটো দেশের কেউই মানল না এবং তারপর যুদ্ধবিরতি মানা হয়নি বলে আবার ওখান থেকে ট্রাম্প বলে যাচ্ছেন যে যুদ্ধবিরতি মানা হয়নি। আমেরিকা যুদ্ধবিরতি ঘোষণা করার কে? আমেরিকা যুদ্ধবিরতি মানা হয়নি বলার কে? সমীকরণটা কি একটু বোঝার চেষ্টা করব। দেখুন, এই যুদ্ধবিরতি ইরান তো আগের থেকেই বলে দিয়েছে খুব স্পষ্ট হবে যে আমেরিকা যখন এর আগেও ইরানকে প্রেসারাইজ করার চেষ্টা করেছিল যে তুমি হয় নিজেদের সমস্ত এই যুদ্ধের ব্যাপারটা বন্ধ করো এবং নিউক্লিয়ার প্রোগ্রাম সব বন্ধ করো এবং আমাদের সাথে নিউক্লিয়ার চুক্তিতে এসো আমেরিকার টার্মস অনুসারে, নাহলে তোমাদের ক্ষতি হবে। এই হুমকি যখন দেওয়া হয়েছিল তখনও ইরান বলেছিল যে আমরা এটাকে মানছি না, এবং এখনো ইরানের তরফ থেকে খুব স্পষ্ট হবে এটা বলে দেওয়া হয়েছে যে কোনো অবস্থাতে ইরান এই মুহূর্তে আমেরিকার কোনো মিডিয়েশন, কোনো মধ্যস্থতা তারা মানবে না। তো এরকম পরিস্থিতিতে ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করছেন। আসলে এই মিডল ইস্টে নতুন করে যে একটা যুদ্ধের মধ্যে আমেরিকাকে জড়িয়ে দিলেন ট্রাম্প, এটাতে ট্রাম্পের নিজের রিপাবলিকান পার্টির লোকজনও খুশি নয়। ট্রাম্পের যে মাগা সাপোর্ট বেস রয়েছে সেই সাপোর্ট বেসটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে এই আমেরিকার যুদ্ধে, ইরানের যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়া নিয়ে। কাজে ট্রাম্প এখন কার্যত যেন মনে হচ্ছে কিছুটা ব্যাক ট্র্যাক করার চেষ্টাতে আছেন এবং নিজের রেসপন্সিবিলিটিটাকে কমিয়ে দেওয়ার চেষ্টায় আছেন। তিনি বলছেন ইসরায়েল একটা মিসাইল ছুড়েছে এই যুদ্ধবিরতির সময়ের পরে, অ্যাজ ইফ তার জন্যই যেন ইরান এখনো পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আসলে আমেরিকা তো যুদ্ধে যোগ দিয়ে ফেলেছে সরাসরি, 3টে জায়গাতে তারা বম্বিং করেছে। এবারে তার কিছু প্রতিফল যে ইরান তাকে দেবে এটা তো জানাই কথা ছিল। এখন তিনি কার্যত একটু নিজের হাত ধুয়ে ফেলার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে। মৈনাক, তাহলে গতকাল কাতারে যে হামলা চালিয়েছে ইরান এবং সেখানে মানে সবচেয়ে বড় এয়ার বেস পশ্চিম এশিয়ায় আমেরিকার, তার জন্য কোথাও হয় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, আর তা না হলে ট্রাম্প প্রশাসন ভয় পেয়েছে, সেই জন্যই কি তড়িঘড়ি যুদ্ধবিরতি ঘোষণা করা এবং যুদ্ধবিরতি কেন মানা হচ্ছে না তা নিয়ে রাগ, অভিমান ইত্যাদি ইত্যাদি? দেখুন, ক্ষয়ক্ষতি তো আমেরিকার হয়েইছে। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এয়ার বেসে সেটা হয়তো আমেরিকা রিকভার করে ফেলবে। তার সঙ্গে সঙ্গে এটাও বলার যে স্ট্রেট অফ হরমুজটাকে ব্লক করা ছাড়া ইসরায়েল যে এইভাবে সরাসরি অন্য দেশে অবস্থিত আমেরিকার বেসে হামলা চালাবে সেটা হয়তো আগের থেকে আমেরিকা আঁচ করতে পারেনি বা এতটা হয়তো তারা বুঝে উঠতে পারেনি। আবারও যেটা মনে হচ্ছে যে ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিকতা এবং তার সাথে সাথে যে সামরিক শক্তিও রয়েছে হয়তো একটু আন্ডার এস্টিমেট আমেরিকা ইসরায়েল দুজনেই কিন্তু করেছে, সেটারও একটা প্রতিফলন কিন্তু এখানে দেখা যাচ্ছে। মৈনাক, শেষ প্রশ্ন আপনার কাছে আমার, তাহলে এটা স্পষ্ট যে এতদিন ধরে এই নোবেল শান্তিতে নোবেল পাওয়ার জন্য একের পর এক যুদ্ধ থামিয়ে যাওয়ার কথা বলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত পাকিস্তানের যুদ্ধ নাকি মানে এই ঘাত প্রতিঘাত নাকি তিনি থামিয়ে দিয়েছেন, এখানেও তিনি আগে ভাগে সিজফায়ার করে দিয়েছেন। আমেরিকার দাদাগিরি মুখে যতই দেখাক না কেন সেই দাদাগিরি কোথাও বোধহয় একটু খর্ব হচ্ছে এবং পশ্চিম এশিয়ায় কোথাও তার ক্ষমতা বোধহয় হ্রাস পাচ্ছে, অন্তত সেরকম ইঙ্গিত কি মিলছে? হ্যাঁ, দেখুন, ওটা তো শান্তির না, ওটা অশান্তির নোবেল। মানে যারা যারা অশান্তির কাজ করেন বোধহয় নোবেলটা তাদেরকে দেওয়া হয়, তো সেটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার যে প্রভাব সেই প্রভাবটা তো অবশ্যই পশ্চিম এশিয়া থেকে হ্রাস পাচ্ছে। এবং দেখুন, আমেরিকার প্রভাব শুধু পশ্চিম এশিয়া থেকে নয়। আমি যদি দেখি যে আমেরিকার আগে প্রভাব আপনি এশিয়াতে বলুন বা আপনি আমাদের সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নটাতে বলুন বা ওয়েস্ট এশিয়াতেই বলুন, সব জায়গাতেই আমেরিকার প্রভাব কিন্তু আগের থেকে বেশি হ্রাস পেয়েছে। এবং আমেরিকার প্রভাব হ্রাস পাচ্ছে বলে সেখানে না চায়না, রাশিয়া বা এই যে রিজিয়নটাতে বর্তমানে সৌদি আরব একটা বিশাল শক্তি এবং মিডিয়েটিং পাওয়ার হিসেবে সৌদি আরব যে উঠে আসছে, এই উত্থানগুলো কিন্তু সম্ভব হচ্ছে আমেরিকার শক্তিটা হ্রাস পাচ্ছে বলেই। ধন্যবাদ। তো মৈনাককে ধন্যবাদ জানাবো এবং তার পাশাপাশি একটু দেখিয়ে রাখতে চাইবো যে যে কাতার এয়ারবেসের হামলার কথা আমরা বলছিলাম, যার ঠিক পরে পরেই আমেরিকা থেকে ঘোষণা করা হলো যে সিজফায়ার, ইসরায়েল আর ইরান সিজফায়ার হয়ে যাবে, তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়ে যাবে। কাতারের সেই মার্কিন সেনা ঘাঁটি, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি বলা হয় কাতারের এই এয়ার স্পেস এবং কাতারের এই এয়ার বেস, আমেরিকার এয়ার বেস,
যেখানে 19টি মিসাইল দিয়ে হামলা করা হয়েছে এবং তারপর কিছুক্ষণের মধ্যেই আমেরিকা থেকে, সুদূর আমেরিকা থেকে পশ্চিম এশিয়ায় বার্তা দেওয়া হলো, বা বলা ভালো সারা পৃথিবীকে একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো যে এইবার যুদ্ধ থেমে যাচ্ছে, দুই দেশের সহমতেই যুদ্ধবিরতি হচ্ছে। এবং ট্রাম্প এই দাবিও করেছেন যে ইসরায়েল আর ইরান আমার সঙ্গে কথা বলতে এসেছিল সিজফায়ার নিয়ে, তারপর আমি যুদ্ধবিরতির কথা ঘোষণা করলাম। দু দেশকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু তারপর কি হলো? তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল। কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে ফের মিসাইল হামলা ইরানের। বীরশেভায় পর মিসাইল অ্যাটাক, অন্তত 13 জনের মৃত্যু, জখম কমপক্ষে 30 জন। তেল আভিভ, সেখানে ইরানের মিসাইল হামলা, ঘন ঘন মিসাইলের শব্দ, সাইরেনের শব্দ, প্রাণ বাঁচাতে ছোটাছুটি, নাগরিকদের বাংকারে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, ওয়ার জোন। ঠিক সেখানেই নিউজ 18 বাংলায় আমার সহকর্মী রিফাত সেখানে ছিলেন এবং সেই পরিস্থিতি দেখাচ্ছিলেন। कह रहे हैं बहुत खतरनाक है और आप सुन सकते हैं, देखिए लोग भाग रहे हैं और देख सकते हैं आप शेल्टर में लोग जा रहे हैं क्योंकि यहाँ पे खतरा हो सकता है। और ये देख सकते हैं आप यहाँ पे सायरन हर तरफ से बज रही है और हमें जाना पड़ेगा, अंडरग्राउंड जाना पड़ेगा नाउ। पीपल आर रनिंग, आप देख सकते हैं कि लोग जा रहे हैं। मैं भी अब शेल्टर में जाऊंगा, हालांकि वहाँ पे अंडरग्राउंड में कोई कनेक्टिविटी नहीं होती है, शायद आपके साथ राब्ता नहीं रहेगा, तो आप समझ लीजिए अब धमाके सुनाई देंगे और ये अब बहुत खतरनाक स्थिति हो सकती है। लोग भाग रहे हैं अंदर, ये देखिए ये शेल्टर में जा रहे हैं क्योंकि अब तो शेल्टर में आना ही पड़ेगा अपनी सेफ्टी के लिए। और हर जगह पे होटल्स में अंडरग्राउंड बंकर रखे गए हैं, देख सकते हैं आप, ये अंडरग्राउंड बंकर में जा रहे हैं। ये पूरा सेफ रूम्स हैं, शेल्टर है और नीचे जाके अंडरग्राउंड अभी लोग आ रहे हैं, पीपल आर कमिंग। तो अभी ये जा रहे हैं और जोरदार तरीके से सायरन्स बज रही हैं और अभी भी लोग आ रहे हैं। इन्होंने सब जगह पे फैसिलिटी रखी है, देख सकते हैं आप, लोग आ रहे हैं लगातार। अब चूंकि बहुत ज़बरदस्त, ये देखिए नंगे पाँव चल रहे हैं क्योंकि जो ही सायरन हो गई तो इन्होंने फौरन यहाँ पे रुख किया है उन जगहों का जहाँ पे ये देख सकते हैं आप, ये लोग आ रहे हैं, इस वक्त लोग आ रहे हैं। ये देखिए किस तरीके से बुजुर्ग लोग अब शेल्टर में जा रहे हैं, ये हालात आप देख सकते हैं। और जितने भी इर्द गिर्द लोग हैं इन्हें जोरदार धमाके हो रहे हैं, ये देख सकते हैं आप, ये देख सकते हैं आप, यहाँ पे बहुत ही जोरदार धमाके हुए। ये देख सकते हैं आप, इंटरसेप्शन के छाप जो हैं इंटरसेप्ट किए गए हैं, ये मिसाइल, ईरानी मिसाइल, और हवा में आप देख सकते हैं कहाँ पे लकीर छोड़ के गए हैं। बहुत जोरदार धमाके हो रहे हैं और ये आसमान में आप देख सकते हैं कि क्या हालात हैं यहाँ पे, और जोरदार धमाके हुए। यही वजह है कि सायरन्स पहले बज गई थी, अब कहाँ पे ये गिरे, कहाँ पे इंटरसेप्ट हुए, ये किसी को नहीं मालूम, लेकिन ये एक्सक्लूसिव विजुअल्स आप इस वक्त देख सकते हैं न्यूज़ 18 इंडिया पे। रिस्क जरूर है, लेकिन दुनिया भर के दर्शकों को मैं दिखाने की कोशिश करूंगा क्या रहते हैं हाल। और बाकी सारे लोग जो हैं यहाँ, मेरे सिवा मुझे नहीं लगता कोई बाहर होगा, लेकिन बाकी सारे जितने भी लोग हैं वो शेल्टर हाउसेस में हैं, वो अंडरग्राउंड चले गए हैं और धमाके ज़ोरदार हुए। और मुझे आसमान में दिख रहा है कि इंटरसेप्ट हो गए हैं काफ़ी सारे मिसाइल्स और धमाकों की आवाज़ मुझे यहाँ से सुनाई दे रही है।